আজকের গল্প ছাইয়ের দড়ি। এই গল্পটা শহর থেকে দূরে জঙ্গলের পাশে এক গ্রাম, রামপুরের। জঙ্গলের পাশে হওয়ায় রামপুর গ্রামটা খুব সুন্দর আর সবুজ ছিল। সেই গ্রামের মোড়লের নাম ছিল ধর্মবীর কাকা। কাকা ছিলেন দারুণ বুদ্ধিমান আর সৎ মনের মানুষ। একদিন মোড়ল মশাই সভা করছিলেন। মোড়ল মশাই, আমাদের গ্রামের সকল সুখ সুবিধা আছে, কিন্তু গ্রামে কোনো হাসপাতাল নেই। মানুষজন অসুস্থ হলে সেই শহরে নিয়ে যেতে হয়। আমাদের গ্রামে যদি একটা হাসপাতাল হয়ে যেত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ রামলাল, তুমি ঠিকই বলেছ। আমি আজকেই কালেক্টর সাহেবকে একটা চিঠি লিখে দিচ্ছি। আশা করি তিনি আমাদের এই সমস্যার প্রতি নিশ্চয়ই খেয়াল করবেন। আর বলো, কারোর কিছু সমস্যা আছে? আর একটা কথা মোড়ল মশাই, আমি গত কয়েক মাস ধরে খেয়াল করেছি আমাদের গ্রামের ছেলেদের কি জানি কি হয়েছে। তারা একলা গ্রাম ছেড়ে শহরে টাকা কামাতে তো যায়, কিন্তু কোনোদিন ফিরে আসে না। কি এমন আছে শহরে যে নিজের বড় মা বাপের কাছে ফিরে আসার কথা মনে পড়ে না? আরে রামলাল, শহরের দুনিয়া আমাদের এই গ্রামের জীবন থেকে অনেক আলাদা। গ্রামের ছেলেরা সেখানে গিয়ে এতটাই হারিয়ে যায় যে গ্রামে ফেরার কথা ভুলেই যায়। কিরে সোনু, তুই এরকম করবি না তো? না না কাকা মশাই, আমি আমার মা বাবাকে ছেড়ে যাব না। আমি এখানেই গ্রামে থেকে গ্রামের উন্নতি করব। এই হলো কথার কথা। চলো ভাইয়েরা, আজকের সভা এখানেই শেষ করা যাক। সোনু রামলালের ছেলে, মা বাবার একমাত্র সন্তান। একদিন সোনু রামলালকে বলল, বাবা, আমি যখনই বই পড়তে বসি আমার মাথায় খুব যন্ত্রণা হয়। হয়তো তোর চোখটা কমজোর হয়ে গেছে। চিন্তা করিস না, আমরা আজকেই শহরে গিয়ে তোর চোখের চিকিৎসা করিয়ে নেব। তারপর রামলাল তার ছেলে সোনুকে নিয়ে পায়ে হেঁটে শহরে বাস ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আসলে রামপুরবাসীদের শহরে যেতে হলে জঙ্গলের রাস্তা দিয়ে পায়ে হেঁটে গ্রামের থেকে দূরে মেইন রোডের রাস্তায় যেতে হতো। মেইন রাস্তা থেকে শহরে যাওয়ার জন্য বাস পাওয়া যেত। রামলাল আর সোনু যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। আওয়াজ শুনে রামলাল যেই এদিক ওদিক দেখতে লাগলো, তার নজরে পড়ল রাস্তার পাশে একটা গুহা। বাবা, আওয়াজটা তো ওই গুহার ভেতর থেকে আসছে মনে হয়। হ্যাঁ, আওয়াজটা তো ওই দিক থেকেই আসছে। চল তো দেখি কার বাচ্চা। রামলাল আর সোনু গুহার ভেতরে ঢুকলো, আর সেখানকার দৃশ্য দেখে দুজনেই ভীষণ ভয় পেয়ে গেল। বাবা, এই এতগুলো কঙ্কাল আর হাড়গোড় কার এখানে? বাবা, এই গুহা নিশ্চয়ই কোনো জঙ্গলি জানোয়ারের। আর বাচ্চাটা কোথায়? বাচ্চাটার আওয়াজটা কেমন গায়েবই হয়ে গেছে। আর তক্ষুনি গুহার ভেতরে একটা উজ্জ্বল আলো দেখা গেল। আরে কোন বাচ্চা খুঁজছিস তোরা? আমি তো সেই কান্না করা বাচ্চা। আমার জালে আজ তোরাও ফেসে গেলি। আর এই হাড়গোড় গুলো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা লোকেদের। কেন চিনতে পারছিস না নিজের গ্রামের লোকেদের, যারা শহরে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যায়? আর এবার কিছুক্ষণের মধ্যে তোদের হাড়গোড় এতে মিশে যাবে। আরে এরকম করো না, দয়া করে। এভাবে মানুষদের মারছো কেন তুমি? প্লিজ আমাদের যেতে দাও। আরে ভাই, আমি এতটা খারাপ নই। আমি তো শুধু একটা ধাঁধা জিজ্ঞেস করব, তোরা সঠিক উত্তর দিয়ে দিলে আমি তোদের ছেড়ে দেব। হায় হায়, এই বেচারাগুলো যদি ঠিক ঠিক উত্তরটা দিয়ে দিত তাহলে আজকে এরাও বেঁচে থাকতো। কি তোমার ধাঁধা? আজকেই সন্ধে হওয়ার আগে তুই আমাকে একটা ছাইয়ের দড়ি বানিয়ে এনে দে। আমি তোর ছেলেকে ছেড়ে দেব। আর যদি না আনতে পারিস তো একেও ওই হাড়গোড়ের ঢেরের মধ্যে মিশিয়ে দেব।
ঠিক আছে ঠিক আছে, আমার ছেলেকে কিছু করো না, আমি এক্ষুনি বানিয়ে এনে দিচ্ছি একটা ছাইয়ের দড়ি। এটা বলে রামলাল তাড়াহুড়ো করে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আরে তোর বাপটা কেমন রে, বিনা চিন্তা ভাবনা করে তোকে এখানে ফাঁসিয়ে ছেড়ে চলে গেল। ছাইয়ের দড়ি যদি সত্যি বানানো যেত এরাও বানিয়ে আনতো নয় কি? খিদেটা জব্বর লেগেছে, কিন্তু তোর বাপকে কথা দিয়েছি সন্ধ্যের আগে তোকে খাবো না। রামলাল বাড়ি পৌঁছে খুব চেষ্টা করলো, কিন্তু ছাইয়ের দড়ি বানাতে পারলো না। হাঁপিয়ে গিয়ে বসে পড়ল। তখনই তার মাথায় এলো মোড়ল মশাই একমাত্র যিনি এই আপদ থেকে তাকে বের করতে পারবেন। সঙ্গে সঙ্গে সে মোড়ল মশাইয়ের বাড়িতে গেল আর তাকে সমস্তটা খুলে বলল। তুমি চিন্তা করো না, আমরা সোনুকে ভালোভাবে বাড়ি ফিরিয়ে আনবো। তুমি শুধু একটা দড়ি আর একটা প্লেট নিয়ে চলো সাথে। তারপর রামলাল তাড়াতাড়ি বাড়ি গিয়ে সব জিনিস নিয়ে মোড়ল মশাইয়ের সাথে সেই গুহার দিকে চলল। গুহার কাছে পৌঁছে মোড়ল মশাই রামলালের থেকে প্লেটটা নিয়ে দড়িটা ওর উপর রাখলেন এবং নিজের লাইটার দিয়ে তাতে আগুন লাগিয়ে দিলেন। আগুনে দড়িটা পুড়ে গেল আর পড়ে থাকলো শুধু দড়ির আকারের ছাই। এই নাও তোমার ছাইয়ের দড়ি। আরে কাকা, আপনি এখানে? এটা তো একমাত্র আপনিই করতে পারেন। আগেও আপনি দুবার আমায় শিক্ষা দিয়েছেন। কাকা, আপনার বুদ্ধির সাথে তো আগে থেকে পরিচিত। আমায় ক্ষমা করে দিন কাকা, আমি আজকের পর থেকে এই গ্রামের আশেপাশেও দেখা দেব না। তারপর দৈত্যটা সেখান থেকে চলে গেল। কাকা মশাই, আপনি এটা করলেন কিভাবে? আমায়ও শিখিয়ে দিন। এরকম বড় বড় মুশকিলের সমাধান এত সহজে কিভাবে করে ফেলেন? আরে শোনো, যদি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আগের সবগুলো গল্প দেখতে, তাহলে তুমিও এটা করতে পারতে। এখন বাড়ি ফিরে আমার সমস্ত ভিডিওগুলো পুরো দেখবে, তুমি অনেক জ্ঞানের কথা জানতে পারবে আর শিখতেও পারবে। আজকের গল্প পপু পুলিশওয়ালা। কেরালার এক ছোট্ট গঞ্জে বিজু তার স্ত্রী বাবলির সাথে থাকত। রাস্তার ধারে বিজুর একটা দোসা বিক্রির ঠেলা ছিল আর তার স্ত্রীও তাকে সাহায্য করত। বাবলি বাড়িতে সব জিনিস তৈরি করত আর বিজু রাস্তার ধারের ঠেলায় সারা দিন ধরে ওই দোসাগুলো বিক্রি করত। সারাদিন ধরে দোসা বিক্রি করে সে যা ইনকাম করত তাতে কোনো মতে তার ঘর চলত। কিন্তু তা সত্ত্বেও বিজু ভীষণ ভালো মনের আর সৎ মানুষ ছিল। সে সবসময় গরিবদের সাহায্য করত, সবসময় বিনা ভেজালে আর ভালো জিনিস দিয়ে দোসা বিক্রি করত, যার জন্য বিজুর দোকানের দোসাগুলো খুব সুস্বাদু তৈরি হতো। অন্যদিকে বিজুর স্ত্রী পুরো বাড়ি সামলাতো আর বিজুকে ঠেলায় নিয়ে যাওয়ার জন্য সমস্ত কিছু তৈরিও করে দিত। বিজুর উপার্জন খুব কম ছিল, তাই সারা দিনের কামাইয়ের সে এক টাকার হিসেব রাখত আর খুব ভেবেচিন্তে খরচ করত। বিজু সারাদিন যা উপার্জন করত সন্ধেবেলায় ফিরে নিজের স্ত্রীর হাতে তুলে দিত। একদিন বিজু নিজের দোকানে দাঁড়িয়ে গ্রাহকদের জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে একটা ভুঁড়িওয়ালা পুলিশ এলো আর বলল, আরে এই, শুনলাম তুই নাকি খুব ভালো দোসা বানাস, আজকে আমাকেও নিজের হাতের তৈরি সুস্বাদু দোসা বানিয়ে খাওয়া। নিশ্চয়ই হুজুর, এই নিন। পুলিশওয়ালাটা পুরো দোসাটা খেয়ে নিয়ে বিজুকে বলল, আরে সত্যিই তোর হাতে বানানো দোসাগুলো খুব সুস্বাদু। এক কাজ কর, 10টা দোসা আমায় প্যাক করে দে, আজকে আমার বাড়ির সবাইকে খাওয়াবো। পুলিশওয়ালার কথা মতো বিজু তাকে 10টা দোসা প্যাক করে দেয়। তারপর সেখান থেকে পুলিশওয়ালাটা চলে যেতে লাগলে বিজু বলল, হুজুর, আমার টাকা? আপনি তো দোসার দামই দিলেন না। টাকা? কিসের টাকা? আরে পুলিশের কাছ থেকে তুই টাকা চাইছিস? তোর ঠেলাটা রাখতে চাস তো? বেশি বকবক করলে তোর ঠেলাটা ছুঁড়ে ফেলে দেব, বুঝলি? হুজুর, আমার টাকা। আর হ্যাঁ, এবার থেকে আমার জন্য এতগুলো দোসা বেশি করে নিয়ে আসবি, যদি এখানে ঠেলা চালাতে হয়। মাথায় ঢুকেছে তো? পুলিশের কথা শুনে বিজুর মন খারাপ হয়ে গেল।
সন্ধেবেলায় বাড়ি ফিরে যখন সে তার স্ত্রীকে উপার্জনের টাকাটা দিল, সে বলে উঠল, আরে এত কম টাকা, আজকে রোজগার হয়নি নাকি? এত কম টাকায় আমরা সংসার কিভাবে চালাবো? তারপর বিজুর সমস্ত ঘটনা বাবলিকে বলল, আর সেই কথা শুনে বাবলিরও মন খারাপ হয়ে গেল। কিন্তু যাতে রোজ রোজ এরকম না হয় তার জন্য বাবলি একটা জবরদস্ত মতলব বের করলো। পরের দিন সকালে সে রান্নাঘর থেকে মিষ্টি সোডার কৌটো নিয়ে এসে বলল, হুজুরের দোসা খুব ভালো লেগেছে তাই না? আর তোমায় 10টা বেশি দোসাও বানিয়ে নিয়ে যেতে বলেছে না? আমি খাওয়াচ্ছি ওকে আজ ফ্রি দোসা। একটা দোসা খাওয়ার আর বাকি 10টা বাড়িতে নিয়ে যাওয়ার, সব মিলিয়ে 11টা দোসা বাবলি বিজুকে প্যাক করে দিয়ে বলল, এই নাও, এগুলো পুলিশওয়ালার জন্য আলাদা করে রেখো, অন্য কাউকে আবার দিয়ে দিও না যেন। নিজের স্ত্রীর মতলব দেখে বিজু খুশি হয়ে গেছিল, কারণ সে জানতো বেশি মিষ্টি সোডা খেলে পেট খারাপ হয়ে যায়। তারপর সে ওই মিষ্টি সোডাওয়ালা এক্সট্রা দোসাগুলো নিয়ে নিজের ঠেলায় চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ওই মোটা পুলিশওয়ালাটা সেখানে পৌঁছয়, আর কিছু বলার আগেই বিজু তাকে ওই স্পেশাল দোসাগুলো খেতে দেয়। আরে বাহ, তুই তো খুব চালাক, একেবারেই বুঝে গেলি। আজ তো পেট ভরে খাবো। আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দোসা এনেছিস তো? হ্যাঁ হুজুর, এনেছি। পুলিশওয়ালা আরাম করে দোসা খেতে লাগলো, কিন্তু অর্ধেকটা খাবার পরেই তার পেট থেকে গুড়গুড় আওয়াজ শুরু হলো। আরে হুজুর, এই গুড়গুড়ের আওয়াজ আপনিও পাচ্ছেন কি? কেমন আওয়াজ? আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না। না হুজুর, আমি তো বেশ জোরেই শুনতে পাচ্ছি গুড়গুড়ের আওয়াজ। তারপর আওয়াজটা বাড়তে বাড়তে হঠাৎ জোরে একটা আওয়াজ হলো, আর পুলিশের প্যান্টটা পেছন দিকে হলুদ হয়ে ভিজে গেল। বিজু মনে মনে খুব খুশি হচ্ছিল, কারণ সে জানতো ঠিক এমনই একটা কিছু হতে চলেছে। পুলিশওয়ালার এইরকম অবস্থা দেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকেরা জোরে জোরে হাসতে শুরু করলো। হুজুর, আপনার শরীর ঠিক মনে হচ্ছে না, আমার বাড়ি কাছেই, আমি আপনার জন্য বাড়ি থেকে নিয়ে ওষুধ নিয়ে আসি। আরে রাখ তোর ওষুধ তোর কাছে, আমি একদম ঠিক আছি। মনে হচ্ছে কাল রাতের খাওয়াটা ঠিক করে হজম হয়নি। পুরো এলাকায় ওই পুলিশওয়ালার দারুণ অপমান হয়ে গেছিল, আর সবাই তার নাম পুপু পুলিশওয়ালা রেখে দিয়েছিল। নিজের এত বড় অপমানের পর ওই পুলিশওয়ালাটা সেখান থেকে পালালো, আর ঘুরে কোনো দিনও এলো না। এভাবেই নিজের স্ত্রীর বাবলির উপস্থিত বুদ্ধির জোরে সেই দুষ্টু পুলিশওয়ালাটাকে দারুণ এক শিক্ষা দিল বিজু। তারপর বিজু বলল, বন্ধুরা, কি গল্পটা ভালো লাগলো তো? এবারে তাড়াতাড়ি এই ভিডিওটা লাইক করে দাও, আর আগামী মজার মজার গল্প শোনার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যেন। আজকের গল্প অহংকারী সাধু আর জমিদার। আজকের গল্পে আমরা দেখব কিভাবে একটা জমিদার অহংকারী সাধুদের অহংকার নষ্ট করলো। অনেক পুরনো কথা। এক গ্রামে হুঁশিয়ার আর চতুর নামে 2 সাধু বাস করত। তারা গুরুকুলে নিজেদের শিক্ষা সমাপ্ত করে নিয়েছিল। এবারে দুজনেরই একটাই স্বপ্ন ছিল যে শহরে গিয়ে খুব নাম করবে তারা। শহর সেখান থেকে অনেকটা দূর ছিল, আর রাস্তায় একটা জঙ্গলও পড়তো। সেখানে নানা ধরনের জংলি জানোয়ার থাকতো। তারা দুজনে একসাথে শহরে যাবে ঠিক করলো। এমনিতে তাদের দুজনের মধ্যে মিল ছিল না একদম, কারণ তারা নিজেদের একে অপরের থেকে বেশি গুণবান মনে করত, আর তাদের মধ্যে অহংকার ছিল খুব। কিন্তু আপনারা তো জানেন, অসহায় অবস্থা মানুষকে সমস্ত কিছু করতে বাধ্য করে। জঙ্গলের সেই হিংস্র জন্তু জানোয়ারের ভয় তাদেরকে স্বার্থপর বন্ধু বানিয়ে দিল, আর তারা বন্ধুত্বের নাটক করতে শুরু করলো। শহরের রাস্তা অনেক লম্বা ছিল, আর এবারে সন্ধেও নেমে আসছিল। তারা দুজনে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। দুজনেই ঠিক করলো যে রাতে তারা আর ওই জঙ্গল পার করবে না।
কারণ এতে খুব ভয় ছিল। দুজনে এবারে চিন্তায় পড়ে গেল যে রাতটা কোথায় কাটানো যায়। আর ঠিক তক্ষুনি দূরে একটা গ্রাম চোখে পড়ল তাদের। সেই গ্রামের প্রথম ঘরটাই ছিল বীর প্রতাপ নামে এক বড় জমিদারের। সে ছিল বিশাল বড়লোক আর ভালো মনের মানুষ। তাই তারা দুজনেই ভাবলো এই জমিদারের বাড়িতেই রাতটা কাটিয়ে দেওয়া যাক। আর এটাও ভাবলো যে জমিদার এত বড় লোক যখন, তাদের পেট পুজোটা বেশ ভালো হবে। বলা যায় না, সকালে যাওয়ার সময় প্রণামী হিসাবে কিছু সোনার মোহরও পেয়ে যেতে পারে। এইরকম ভেবে তারা দুজনে সেই জমিদারের বাড়িতে গিয়ে বলল, দয়া করে আজকে রাতটা আমাদের আপনার বাড়িতে কাটাতে দিন। কাল সকাল হতেই আমরা এখান থেকে শহরে চলে যাব। সমস্ত কথা শুনে বীর প্রতাপ বলল, আরে এ তো আমার পরম সৌভাগ্য, আপনাদের দুজনের সেবা করতে সুযোগ পেলাম। আপনাদের যত দিন ইচ্ছে আপনারা এখানে থাকতে পারেন। আপনারা নিজেদের বিশ্রাম কক্ষে গিয়ে আরাম করুন, আমি আপনার জলপানের ব্যবস্থা করছি। তারপর তারা দুজনে নিজেদের বিশ্রাম কক্ষে চলে গেল। জমিদার জল খাবার নিয়ে প্রথমে হুঁশিয়ারের কাছে এসে বলল, এই নিন আপনার জল খাবার। আর এ তো আমার পরম সৌভাগ্য কি দুজন বিদ্বান সাধুর সেবার সুযোগ পেলাম আমি। আপনাদের কাছে নিশ্চয়ই আমি কিছু শিখতে পারবো। আরে দুজন নয়, আমারই একমাত্র সমস্ত শাস্ত্রে জ্ঞান আছে, আর তাও ওর নাম তো চতুর। বুদ্ধিতেও একটা গাধা, আর মাথায় শুধু গোবর ভরা। হুঁশিয়ারের মুখে নিজের সঙ্গীর এরকম ব্যাখ্যা শুনে বীর প্রতাপ খুব অবাক হলো। তারপর সে জলখাবার নিয়ে চতুরের কাছে গেল। আমার কি সৌভাগ্য যে আপনাদের মতো দুজন বিদ্বান সাধুর সেবা করার সুযোগ আজ আমি পেলাম। আপনাদের নাম শুনলেই বোঝা যায় আপনারা কতটা বুদ্ধিমান। আরে জমিদার মশাই, শুধু সাধু হলেই বুদ্ধিমান হওয়া যায় নাকি? মনে হয় আমার বন্ধুটির মুখের দিকে আপনি ভালো করে খেয়াল করেননি। মুখটা দেখলেই বোঝা যায় যে ওটা একটা মূর্খ। আমি ভালো মতো জ্ঞান অর্জন করেছি, আর গুরুকুলে সব থেকে যোগ্য ছাত্র আমিই ছিলাম একমাত্র। আর হ্যাঁ, হুঁশিয়ার নাম রাখলেই তো আর হুঁশিয়ার হওয়া যায় না। ওটা তো একটা মাথা মোটা। ভগবান ভুল করে ওকে মানুষ রূপে জন্ম দিয়েছেন, না হলে তো এতদিনে ও কোনো গরু বাছরের দলে ঘুরে বেড়াতো। দুজন সাধুর একে অপরের জন্য এরকম বিচার শুনে বীর প্রতাপের ভীষণ আশ্চর্য হলো। তারপর সে তাদের খাবার ব্যবস্থা করার জন্য সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরেই জমিদার মশাই ডাক দিয়ে বললেন, হুঁশিয়ারজি আর চতুর্জি, খাবারের ব্যবস্থা হয়ে গেছে, আপনারা খেয়ে নিন। দুটো সাধুই জমিদার বাড়ির খাওয়ার জন্য তৈরি ছিল। অনেক অনেক খাওয়ার ব্যাপারের কথা চিন্তা করে তাদের খিদেটা যেন আরো অনেক বেড়ে গেছিল। তো জমিদার মশাই ভোজনালয় না নিয়ে গিয়ে তাদের ঘোড়ার আস্তাবলে নিয়ে গেল। জমিদার মশাই আগে আগে আর সাধু বাবাজিরা পেছনে পেছনে। এবারে তারা ভাবলো খাওয়ারের আগে মনে হয় জমিদার তার বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছে, কিন্তু তারা কি জানতো কিছুক্ষণ পরেই তাদের মাথায় বাজ পড়বে। আস্তাবলে পৌঁছানোর পর সামনে পড়ে থাকা ঘাসের গাদার দিকে দেখিয়ে বীর প্রতাপ বলল, হুঁশিয়ারজি আর চতুর্জি, কৃপা করে ভোজনটা করুন। এটা দেখে সাধু বাবাজিরা রেগে আগুন হয়ে বলল, এটা কি ধরনের অসভ্যতাম? আপনি কি জানেন না আমরা দুজন বিদ্বান সাধু, আর আমাদের সাথে আপনার এরকম ব্যবহারের জন্য আমরা আপনাকে শ্রাপও দিতে পারি। আরে আরে, আপনারা দুজন তো রেগে গেলেন। হুঁশিয়ারজি, আপনিই বলুন, কিছুক্ষণ আগে ঘরের ভেতরে আপনি বললেন যে চতুর্থ সে নামেই চতুর, বুদ্ধিতে সে একটা গাধা, আর ওর মাথায় নাকি গোবর পোড়া। আর চতুর্জি, আপনি তো বললেন যে হুঁশিয়ার নাম রাখলে কেউ কি হুঁশিয়ার হয়ে যায়? ও তো একটা মাথা মোটা, ভগবান নাকি তাকে ভুল করে মানুষ বানিয়ে দিয়েছেন। আপনারা দুজনে দুজনের বিশেষতা আমাকে জানিয়েছেন, আর আমি সেই হিসেবেই আপনাদের জন্য খাবার ব্যবস্থা করেছি। আমার ভয় ছিল যে আমি যদি দুই বিদ্বান সাধুর জন্য লুচি তরকারি আর 10 রকমের খাবারের আয়োজন করতাম, রেগে গিয়ে আমায় না শ্রাপ দিয়ে দিতেন। আপনি বলুন, আমি যদি কোথাও ভুল হই। জমিদারের মুখে এসব শুনে সাধু বাবাজিরা লজ্জিত হলো আর হাত জড়ো করে জমিদারের কাছে ক্ষমা চাইল। আজ
আপনি আমাদের বুদ্ধিতে ঢাকা পড়া অহংকারের পর্দা সরিয়ে দিয়েছেন। আমাদের আজ নিজের ভুলের শিক্ষা হয়েছে। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।